আসসালামু আলাইকুম সবাইকে। সাগর ম্যাথ ল্যাবে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। তো আজকে দেখতে পারতেছো যে আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করবো এবং সেটা নতুন সাবজেক্টে। অনেক তো আসলে ম্যাথ আর হায়ার ম্যাথ পড়ানো হইলো। তো আমরা আজকে পড়বো হচ্ছে ফিজিক্সের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, যেটা বলতে পারো অনেকের কাছে আতঙ্কের, অনেকের কাছে আবার অনেক মজার, এবং যার কাছেই যেমন হোক না কেন এটা কিন্তু অত্যন্ত বেসিক একটা চ্যাপ্টার। সেটা হচ্ছে গতি। তো আমরা এই গতি অধ্যায়ে যত বেসিক পড়াশোনা আছে সেটা আমরা আজকে এই ক্লাসে কভার করার চেষ্টা করবো। ঠিক আছে? তো তোমরা চট করে খাতা খাতা কলম নিয়ে বসে পড়ো এবং আমি যা যা লিখতেছি সেটা পয়েন্ট টু পয়েন্ট আকারে নোট করে রাখো। ঠিক আছে? আশা করা যায় তোমরা আজকের এই ক্লাসটা করার পর তোমাদের এই গতি রিলেটেড যত ধরনের সমস্যা আছে, যত ধরনের কনসেপচুয়াল সমস্যা আছে সেটা তোমাদের ক্লিয়ার হবে। কি কারণে? কারণ তোমরা জানো যে এই ফিজিক্স বই, তোমরা যে বর্তমানে যে নোটবুকটা আছে অর্থাৎ এনসিবি কর্তৃক যে বইটা আছে সেটাতে বেশ কিছু মানে থিওরিটিক্যালি অনেক একটু পেঁচানো আর কি, একটু কঠিন ভাষায় করা। তো আমি কি করছি, এই বই প্লাস আগের পুরাতন এডিশনের তপন স্যারের যে বইটা ছিল সেই বইয়ের দুইটা মিক্স করে আমি আজকে লেকচারটা গোছানোর চেষ্টা করছি। ঠিক আছে? যাতে করে তোমরা সহজেই বুঝতে পারো। অতএব দেরি না করে তাড়াতাড়ি তোমরা খাতা কলম নিয়ে বসো এবং আমার সাথে ক্লাসটা করো। তো আমরা আজকে শুরু করবো হচ্ছে এই যে আমি বোর্ডের মধ্যে লিখে রাখছি আমরা কি কি টপিকগুলো আলোচনা করব। ঠিক আছে? তো চলো বিসমিল্লাহ বলে শুরু করি। সেটা হচ্ছে রাশি। আমরা এই টপিকটা দিয়ে শুরু করি যে রাশি কি জিনিস। রাশি কি জিনিস? রাশি হচ্ছে এই যে আমাদের যে ভৌত জগৎ যেটা আছে, এই ভৌত জগতের মধ্যে যা কিছু পরিমাপ করা যায়, সবই হচ্ছে রাশি। ঠিক আছে? আর যেটা পরিমাপ করা যায় না সেটা রাশি হবে না। যেমন যেমন কারো দুঃখ অনেক বেশি, কারো দুঃখ অনেক কম, হাসি খুশি বেদনা, এই জিনিসগুলো কি আসলে পরিমাপ করা যায়? যে তোমার দুঃখ এত কেজি, তোমার কষ্ট এত মিটার, এটা কি করা যায়? না। তার মানে এটা আসলে পরিমাপ করা যায় না, যার কারণে এটা আসলে রাশি না। অন্যতে রাশি তাহলে কোনগুলো হবে যেটা পরিমাপ করা যায়? যেমন ভর, দূরত্ব, বেগ, ত্বরণ ইত্যাদি হচ্ছে কি পরিমাপ করা যায়, বিধায় এগুলাকে আমরা রাশি বলি। এটা তো গেল। আর তাহলে জানতে হবে রাশি কত প্রকার। রাশি হচ্ছে মেনলি দুই প্রকার। একটা হচ্ছে স্কেলার রাশি, আর একটা হচ্ছে ভেক্টর রাশি। একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশির মধ্যে কি থাকতে হবে? স্কেলার রাশি প্রকাশ করার জন্য অবভিয়াসলি মান সাথে দিক থাকতে হবে। দিক, সরি, স্কেলার রাশির মধ্যে শুধুমাত্র মান থাকবে, স্কেলার রাশির মধ্যে শুধুমাত্র মান থাকবে, দিক জরুরি না। শুধুমাত্র মান থাকবে, দিক জরুরি না। আর ভেক্টর রাশির মধ্যে কি হবে? এখানে মানও থাকতে হবে, দিকও থাকতে হবে। অর্থাৎ মান প্লাস দিক উভয় থাকতে হবে। তাহলে ব্যাপারটা আমরা একটু বুঝি। যেমন এ থেকে একটা বস্তু যাত্রা শুরু করলো, এখানে মনে করো বি, এটা মনে করো বি আমি ধরে নিলাম। এখন এ থেকে বি এর দিকে যাবে, এর থেকে কোন দিকে যাবে? বি এর দিকে। আমরা প্রথমে ভেক্টরটা বোঝার চেষ্টা করি। এর থেকে বি এর দিকে যদি যায়, অর্থাৎ আমি তোমাকে বলে দিছি যে এর থেকে বি এর দিকে সে 5 মিটার গেল। এর থেকে কোন দিকে গেল? বি এর দিকে সে কোন দিকে গেল? এ থেকে বি এর দিকে সে কত মিটার গেল? 5 মিটার গেল। আর এটা নামই হচ্ছে সরণ। আমরা একটু পরে ডিটেলস এটা শিখবো, সরণ। তাহলে সরণের মধ্যে কি থাকতেছে? সরণের মধ্যে শুধুমাত্র মান থাকতেছে না, সাথে কি থাকতেছে? দিক থাকতেছে। সাথে কি থাকতেছে? দিক। এই জন্য এই যে তোমার ভেক্টর রাশির মধ্যে মান এবং কি থাকতেছে? দিক থাকতেছে। এবং এটা প্রকাশ করার জন্য অনেক সময় এটা করা হয় যে ছোট হাতের এ দিয়ে উপরে একটা সিম্বল দিতে হয়, অথবা অথবা বড় হাতের বোল্ড আকারে লিখতে হয়। বড় হাতের কি বোল্ড আকার দিয়ে এটা প্রকাশ করা হয় যে এ তার উপরে বার, এখানে একটা তীর চিহ্ন থাকবে যেটা দ্বারা বোঝায় যে তার নির্দিষ্ট ডিরেকশনটা। এখন এটা উল্টা কেস কি হবে? এটা উল্টা কেসটা এরকম হবে যে মনে করো যে একটা বস্তুর ওজন দেওয়া, মনে করো ভর দেওয়া আছে, ভর 50 কেজি, একটা বস্তুর ভর 50 কেজি। এখন এখানে কি আসলে কি দিক কি আসে?
যে এই বস্তুটার ভর এই এত দিকে, উত্তর দিকে 50 কেজি, দক্ষিণ দিকে 50 কেজি, বা তোমার নিজের ওয়েট যদি বলি বা নিজের ভর যদি চিন্তা করি, এটাকে আমি আসলে কোনো দিক দ্বারা আইডেন্টিফাই করি, নাকি জাস্ট খালি বলি যে হ্যাঁ আমার ওজন 50 কেজি? ওজন না, মানে ভর কত, 50 কেজি, হ্যাঁ কিনা? তার মানে এই যে ওজন, তারপর হচ্ছে গিয়ে সময়, আমরা কি কখনো বলছি যে আজকে উত্তর দিকে সময় 2টা বাজে? এটা কি কখনো হয়? এটা কিন্তু কখনো হয় না। তার মানে যেইটার জন্য, যেটা প্রকাশ করার জন্য শুধুমাত্র মান হলেই চলে, দিক দরকার নাই, সেটা হচ্ছে স্কেলার রাশি। এরকম স্কেলার রাশি অনেকগুলো আছে, যেমন ভর, আমরা যে স্কেলার রাশি যে বলি, যেমন স্কেলার রাশি, স্কেলার রাশি, ভর, সময়, দূরত্ব। ঠিক তেমনি ভেক্টর রাশি, ভেক্টর রাশির মধ্যে আছে বেগ, তারপর হচ্ছে ত্বরণ, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, এটা হচ্ছে স্কেলার রাশি, এটা হচ্ছে ভেক্টর রাশি। একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। এরপর আসো আমরা শিখি হচ্ছে স্থিতি ও গতি। স্থিতি ও গতি, এটা একটু সংজ্ঞাটা আমি একটু লেখার চেষ্টা করবো, সবাই একটু লেখো। স্থিতি কি জিনিস? একটা লেখো, তাহলে বাকি দুটো হয়ে যাবে। স্থিতি কি জিনিস? পরিপার্শ্বের সাপেক্ষে এবং সময়ে পরিবর্তনের সাথে সাথে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হয়, তাহলে তাকে স্থিতিশীল বস্তু বলে। আর স্থিতিশীল বস্তু বলে, আর এই অবস্থাটা যে এই যে স্থিতিশীল আছে, এই অবস্থাটাকে বলা হয়, এই অবস্থাটাকে বলা হয় স্থিতি। এই অবস্থাটাকে বলা হয় স্থিতি। তাহলে স্থিতি যদি এই সংজ্ঞাটা হয়, তাহলে গতিশীল তাহলে কি হবে? জাস্ট জাস্ট যে পরিবেশের সাপেক্ষে এবং সময় পরিবর্তনের সাথে সাথে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয়, এখানে জাস্ট নাইট জায়গায় কি হবে? হয় হবে। তাহলে সেটা কি হবে? গতিশীল বস্তু। আর এই অবস্থাটাকে বলা হচ্ছে গতি। এখন এটা বোঝার জন্য, এটাকে আরেকটু ক্লিয়ার ভাবে বোঝার জন্য আমাদের প্রসঙ্গ বস্তুটা জানা দরকার। প্রসঙ্গ বস্তু বা রেফারেন্স, REFE, রেফারেন্স অবজেক্ট। রেফারেন্স অবজেক্ট, এটা একটু বোঝার চেষ্টা করি। অর্থাৎ আমরা এমনই একটা বস্তু চিন্তা করব যেটা সাপেক্ষে আমাদের কাঙ্ক্ষিত বস্তুটা কি অবস্থায় আছে সেটা জানবো। যেমন যেমন একটা উদাহরণ দিই, যেমন মনে করি এটা একটা বট গাছ, এটা একটা বট গাছ, এটাকে আমি প্রসঙ্গ বিন্দু বা প্রসঙ্গ বস্তু ধরলাম। এখন এটার সাপেক্ষে একটা গাড়ি, এই হচ্ছে একটা গাড়ি, এই হচ্ছে একটা গাড়ি, এটা হচ্ছে মনে করো রোলস রয়েস গাড়ি। ঠিক আছে, এই হচ্ছে একটা গাড়ি। এখন এই প্রসঙ্গ বিন্দু বা প্রসঙ্গ বস্তু সাপেক্ষে এই গাড়িটা কি আছে? বর্তমানে স্থির আছে। তাহলে আমি এই ঘটনাকে বলতে পারি স্থিতিশীল অবস্থায় আছে বস্তুটা। আবার যদি এরকম হয় যে এই বস্তুটা এই প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে চলতেছে, তাহলে কি বলবো? তাহলে বলবো যে এই বস্তুটা এই প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে গতিশীল আছে। তার মানে আমরা আসলে কম্পারিজন করি। আমরা কি করি? অ্যাকচুয়ালি কম্পারিজন করি যখন কোনো একটা বস্তু স্থিতিশীল না গতিশীল। কিন্তু চিন্তা করো যে তুমি প্লেনের মধ্যে আছো, তোমরা দুইজন বন্ধু প্লেনের মধ্যে আছো এবং দুইজন দুইজনকে দেখতেছো, তাহলে কি হবে? তোমাদের কিন্তু দুইজন দুইজনকে যদি দেখো, তাহলে মনে হবে যে তোমরা দুইজনই স্থির আছো।
কারণ কি এখানে প্রসঙ্গ বস্তু যে কোনো একজন হইতে পারে। সাপোজ তোমার বন্ধু হচ্ছে প্রসঙ্গ বস্তু, তাহলে ওর সাপেক্ষে তুমি স্থির। আবার তুমি যদি নিজেকে প্রসঙ্গ বস্তু ধরো, তাহলে তোমার সাপেক্ষে তোমার বন্ধু কি স্থির আছে। বাট নিচে একজন মনে করো যে দেখতেছি তোমাদের যাচ্ছ প্লেনে করে, তাহলে তার সাপেক্ষে তোমরা কি অবশ্যই গতিশীল। তার মানে প্রসঙ্গ বিন্দুর উপর ডিপেন্ড করে যে তুমি কি আসলে গতিশীল আছো না স্থির আছো, এটা আসলে ডিপেন্ড করে। এমন হতে পারে তোমরা দুজনই গতিশীল, বাট প্রসঙ্গ বিন্দু এমনটা দোষত যার কারণে তোমরা স্থিতিশীল অবস্থা হয়ে আছো। কি কারণে? কারণ প্লেনের মধ্যে বা ট্রেনের মধ্যে যদি তোমরা এক কামরায় থাকো, দুজন মুখোমুখি অবস্থানে থাকো, তাহলে দুজন দুজনের সাপেক্ষে কি আছে? স্থির আছো। বাট বাইরের আরেকজন বা বাইরের একটা যে প্রসঙ্গ বিন্দু আমি ধরি, তাহলে কিন্তু ওই প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে তোমরা কিন্তু আবার কি গতিশীল। কথাটা কি ক্লিয়ার? কথাটা কি বুঝছো? আশা করি বুঝতে পারছো। এবার আমরা যাই দূরত্ব ও সরণের দিকে। দূরত্ব ও সরণের দিকে আমরা যাব। দূরত্ব কি জিনিস দেখলাম, সংখ্যাগুলো ইম্পর্টেন্ট। দূরত্ব দূরত্ব সময়ের সাথে সাথে কোন বস্তুর অবস্থানের পরিবর্তনকে দূরত্ব বলে। দূরত্ব বলে। তাহলে আমি কি বলতে চাইবো যে সময়ের সাথে সাথে কোনো বস্তুর অবস্থানের যে পরিবর্তন সেটাকে বলা হচ্ছে দূরত্ব। তার মানে এখানে কিন্তু দিক মেন্টারি না, দিক বিবেচনায় আসেনি। এখানে কিন্তু দিক বিবেচনা আসেনি। যেহেতু দিক বিবেচনা আসেনি, সেজন্য এটা কি হবে? কি হবে? স্কেলার রাশি হবে। বুঝতে পারছো? এই ক্লিয়ার? তাহলে এখানে যেহেতু দিক ম্যান্ডেটরি না, সেই জন্য এই দূরত্বটা অ্যাকচুয়ালি স্কেলার রাশি। বাট সরণ কি হবে? সরণ কি হবে? সময়ের সাথে সাথে নির্দিষ্ট দিকে কোন বস্তুর অবস্থানের পরিবর্তনকে সরণ বলে। অবস্থানের পরিবর্তনকে সরণ বলে। এটাকে এস দ্বারা প্রকাশ করা হয়। এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এস দ্বারা। এই আমার কথা কি বোঝা গেছে? তাহলে এটা কি হবে? ভেক্টর রাশি। কারণ কি? নির্দিষ্ট দিক। কারণ তাহলে কি নির্দিষ্ট দিক। তাহলে এটা তাহলে কিভাবে হইতে পারে? যে কোনো একটা বস্তু, কোন বস্তু উত্তর দিকে 5 মিটার কেন অতিক্রম করলো, হ্যাঁ কিনা? বা ওই যে আগে তার মতো এ থেকে বি এর দিকে 5 মিটার অতিক্রম করছে। এখন এই সরণ আর এই তোমার হচ্ছে দূরত্ব, এটা মনে আশা করি ক্লিয়ার হয়েছে। তবে এখন আমি আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে মাত্রা। এটা হচ্ছে মাত্রা। এটা হচ্ছে মাত্রা। মাত্রা কি জিনিস? খুব সহজ ভাষায় যদি বলি, মাত্রা হচ্ছে তার প্রকাশ করার বহিঃপ্রকাশ বা প্রকাশের যে লেটার বা যে সূচকটা আমরা ইউজ করি, ঠিক আছে, প্রকাশ করার জন্য এই যে রাশিটাকে, এই রাশিটাকে প্রকাশ করার জন্য আমি যে সূচকটা ইউজ করি সেটাকে বলা হচ্ছে মাত্রা। উদাহরণ যেমন সরণ। এই সরণের মাত্রা হচ্ছে এল। সাধারণত মাত্রা প্রকাশ করার জন্য বড় হাতের লেটার ইউজ করা হয়, ঠিক আছে। যে সরণের মাত্রা কত? এল। তাহলে এই যে সূচকটা বা এই সিম্বলটা আমরা ইউজ করলাম সেটাকে বলা হচ্ছে মাত্রা। ঠিক তেমনি টাইমের মাত্রা কত? টাইমের মাত্রা কত? সে একই কথা, বড় হাতের টি। বড় হাতের কত? টি। টাইমকে প্রকাশ করার কত? বড় হাতের টি। তুমি চাইলে এখানে ছোট হাতের টি দিতে পারো, অসুবিধা নেই। তাহলে সময়ের মাত্রা কত? বড় হাতের টি। বড় হাতের কত? টি। এর একটু পরে কাজে লাগবে, একটু পরে খালি কাজে লাগবে, ঠিক আছে। আশা করি দূরত্ব আর সময় ক্লিয়ার হয়ে গেছে। আশা করি দূরত্ব এবং সময় ক্লিয়ার হয়ে গেছে। ওকে, বুঝতে পারছো সবাই? ওকে, তাহলে আমরা যাই হচ্ছে
দ্রুতি এবং বেগ খুবই সহজ জিনিস, খুবই সহজ জিনিস। সংজ্ঞাগুলো একটু বোঝার চেষ্টা করো। সংজ্ঞা বুঝলেই তোমাদের কনসেপ্ট বোঝা শেষ। সংজ্ঞা বুঝলেই কনসেপ্ট বোঝা শেষ। দেখো, আমি দুইটা সংজ্ঞা লিখবো এবং দুইটা খুব ভালো মতো বোঝানোর চেষ্টা করবো। দেখো, দেখি ভিডিও হচ্ছে কিনা চেক করি। হ্যাঁ, ভিডিও হচ্ছে। দ্রুতি, দেখো দ্রুতি সময়ের সাথে সাথে কোন বস্তুর অবস্থান বা দূরত্বের পরিবর্তনের হারকে দ্রুতি বলে। তাহলে কি বললাম? সময়ের সাথে সাথে কোনো বস্তুর অবস্থান অথবা দূরত্ব, এই পরিবর্তনের হারকে বলা হচ্ছে দ্রুতি। তার মানে কি, টি সময়ে কোনো বস্তু যদি ডি দূরত্ব অতিক্রম করে, তাহলে একক সময় যে দূরত্ব অতিক্রম করে সেটাকে বলা হচ্ছে দ্রুতি। এটাকে আসলে ভি দ্বারা প্রকাশ করা হয়, যদিও দ্রুতি এবং বেগ দুইটাকে ভি দ্বারাই প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে জাস্ট দিকের পার্থক্য তো তাই। তাহলে দূরত্ব সমস্যা কি আসলো? যে সময়ের সাথে সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হইতে হবে। সময়ের সাথে কি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন যদি হয় এবং সেই হারটাকে বলা হচ্ছে দ্রুতি। তাহলে বেগ তাহলে কি জিনিস? বল জিনিসটা সময়ের সাথে সাথে নির্দিষ্ট দিকে, এই দেখো নির্দিষ্ট দিকে কোন বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে বেগ বলে। তাহলে এবার কি আসলো? এবার এখানে নির্দিষ্ট দিক আসলো, সেজন্য কি বেগ হচ্ছে ভেক্টর রাশি। তাহলে টি সময় যদি এস দূরত্ব অতিক্রম করে, তাহলে একক সময়ে তাহলে কত? এস বাই টি। অর্থাৎ ভি সমান কত? এস বাই টি। কিন্তু এখানে আমি তোমাদের আরেকটা কথা বলবো। দেখো, এখানে আমি কি বলছি? দেখো, সময়ের সাথে সাথে নির্দিষ্ট দিকে কোন বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে বেগ বলে, হ্যাঁ কিনা? বাট আমি যে একটা কথা বলতাম যে সময়ের সাথে সাথে নির্দিষ্ট দিক বললাম না, জাস্ট বললাম যে সময়ের সাথে সাথে স্মরণের পরিবর্তনের হারকে বেগ বলে। তাহলে কিন্তু যখন আমি স্মরণের হার কথাটা বলতে, তখন কিন্তু আমার এক্সট্রা ভাবে নির্দিষ্ট দিক কিন্তু বলা লাগতেছে না। কেন? কারণ স্মরণের মধ্যে কিন্তু লুকে আছে দিকের কথাটা। কারণ স্মরণ মানে নির্দিষ্ট দিক। কথাটা কি বুঝতে পারছো? দুইটাই কিন্তু রাইট। ক্লিয়ার কি? নির্দিষ্ট দিক যদি হয় তখন তুমি জাস্ট দূর অবস্থানের পরিবর্তন দিবা। বাট তুমি যদি স্মরণ বলে যে সময়ের সাথে সাথে স্মরণের পরিবর্তনের হারকে বেগ বলে, তাও কিন্তু অ্যাবসলিউটলি রাইট। এই বুঝতে পারছো কি? এখন আসো মাত্রা। তাহলে বেগের মাত্রা তাহলে কত হবে? এস এর যে মাত্রা সেটা কত? এল। টি এর যে মাত্রা সেটা টি। তাহলে এল টি ইনভার্স 1। তাহলে দেখো, এই যে বেগের মাত্রাটাকে আমি কি দ্বারা প্রকাশ করতেছি? স্মরণের মাত্রা এবং সময়ের মাত্রা, এটাকে কম্বাইন করে যেটা পাচ্ছি সেটাকে বলতেছি। তাহলে এখানে কিন্তু স্মরণের মাত্রায় বসেছি, সময়ের মাত্রায় বসেছি। দুইটা মাত্রা কম্বাইন করে আমাদের কি আসলো? বেগের মাত্রা। এই বোঝা গেছে? তাহলে বেগ তো গেল। এখন একটা কথা আছে, সাধারণভাবে এই যে সংজ্ঞাটা আমি বুঝলাম, এই দ্রুতি আর বেগ, এটা সাধারণত এই দুইটাকে ভি দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, অনেক সময় দ্রুতি, অনেক সময় বেগ বলা হয়। তবে আমাদের সব যত ধরনের যাবতীয় সূত্রাবলী আছে এরা সব সেম। এটা কি সব আমরা ওই যেখানে বেগ সেখানে ভি ইউজ করি, যেখানে দ্রুতি সেখানেও ভি ইউজ করি। এটা খুব বেশি একটা সমস্যা না। বোঝা গেছে? তাহলে এটা যদি বোঝা যায়, তাহলে আরেকটা কথা বলে নেই যে সমবেগ আর হচ্ছে অসমবেগ। সমবেগ আর হচ্ছে অসমবেগ, এইটা একটু বোঝার চেষ্টা করি। সমবেগ তাহলে কি হবে? সমবেগ এই কথাটার মধ্যে কিন্তু লুকে আছে সংজ্ঞাটা কি হবে? সমান বেগ। অর্থাৎ সময়ের সাথে সাথে আমি যখনই তাকাবো, বেগটা আমার ওই যে বেগ সেটা সবসময় কি থাকবে? সেম থাকবে। সবসময় কি থাকবে? সেম থাকবে। তাহলে এখানে বলতে হবে যে সময়ের সাথে
সময়ের সাথে সাথে স্মরণের পরিবর্তনের হার যদি সমান হয়, পরিবর্তনের হার সমান হলে তাকে সমবেগ বলে। হ্যাঁ কিনা? সময়ের সাথে সাথে আমার স্মরণের পরিবর্তনের হার সবসময় কি সমান, যদি সেটাই হয় তাহলে সেটা কি হবে? বেগ হবে। কিরকম দেখো, মনে করো একটা বস্তু 2 সেকেন্ডে, একটা বস্তু 2 সেকেন্ডে 4 মিটারে গেল, 4 সেকেন্ডে 8 মিটারে গেল, 6 সেকেন্ডে 12 মিটার গেল। এখন দেখো, এইটা যদি আমি চিন্তা করি, এটার দিকে তাকাও, 2 সেকেন্ডে কত মিটার গেছে? 4 মিটার। তাহলে 1 সেকেন্ডে কত যাবে? 2 মিটার পার সেকেন্ড, মানে বেগটা বের করলাম। অনুরূপভাবে এখানে 4 সেকেন্ডে কতটুকু গেছে? 8 মিটার। তাহলে 1 সেকেন্ডে কত? 8/4, 2 মিটার পার সেকেন্ড। আবার 6 সেকেন্ডে 12 মিটার গেছে, তাহলে 1 সেকেন্ডে কত যাবে? 12/6, 2। তারপরে দেখছো আমার বেগ সবসময় কি আসতেছে? সেম। বেগ সবসময় কি আসতেছে? সেম। তার মানে বেগ সবসময় সেম আনার জন্য আমার কি করতে হবে? এই পরিবর্তনের হারটুকু সবসময় কি রাখতে হবে? সেম। সবসময় কি রাখতে হবে? সেম। আর এটা যদি সেম না হয় তাহলে সেটা কি হবে? অসমবেগ। যদি সেম না হয় তাহলে কি হবে? অসম বেগ। আশা করি বুঝতে পারছো। আশা করি বুঝতে পেরেছো সবাই। আশা করি বুঝতে পেরেছো সবাই। এবার দেখো, আমরা যাব খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে দূরত্ব সময় লেখচিত্র থেকে বেগ নির্ণয়। দূরত্ব সময় লেখচিত্র থেকে কি নির্ণয়? বেগ। তার আগে আমরা ঢাল এই কনসেপ্টটুকু একটু শিখে নেব। ঢাল, ঠিক আছে, বা স্লো। এটা হচ্ছে হায়ার মেথড টপিক। এগারো 11.3। এই ঢাল কথাটুকু আমাদের এখানে একটু লাগবে, এই জন্য আমি ঢালের কনসেপ্টটুকু এখানে শেখানোর চেষ্টা করব, যাতে করে তোমাদের ওই ওই কনসেপ্টটুকু যেন এখানে একটু হলেও কাভার হয় এবং এটা বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, দেখো ঢাল কি জিনিস খুব সহজ ভাষায় বোঝাবো, খুবই সহজ ভাষায় বোঝাবো। দেখো ঢাল কি জিনিস খুবই সিম্পল ভাষায় যদি বলি, একটা রেখা এক্স অক্ষের সাথে যে কোণ তৈরি করছে, একটা রেখা এক্স অক্ষের সাথে যে কোণ তৈরি করছে সেই কোণের ট্যানজেন্টকে বলা হচ্ছে ঢাল। সেই কোণের ট্যানজেন্টকে কি বলা হচ্ছে? ঢাল। তাহলে এম সমান কত? ট্যান থিটা। এটা একটা সমীকরণ, এটা একটা সংজ্ঞা। আমি আবারও বলি, কোন একটা রেখা আলহামদুলিল্লাহ, কোন একটা রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে তার ট্যানজেন্টকে কি বলা হচ্ছে? ঢাল। তাহলে এম সমান কত? ঢালকে এম দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তাহলে এম সমান কত ভাইয়া? ট্যান থিটা। এম সমান কত? ট্যান থিটা। এটা হলো একটা সংজ্ঞা। আরেকটা সংজ্ঞা দ্বারা সংজ্ঞায়িত করা যায়, সেটা কি? সেটা হচ্ছে মনে করো যে এখানে একটা বিন্দু দিলাম আমি, এটা হচ্ছে ওয়াই পরিমাণ, আর এখানে যতটুকু গেল সেটা হচ্ছে এক্স পরিমাণ। এটা হচ্ছে ওয়াই পরিমাণ, এটা কি? এক্স পরিমাণ, সে অতিক্রম করলো, রাইট? এটা কি? এটা হচ্ছে ওয়াই পরিমাণ, এটা হচ্ছে এক্স পরিমাণ। তাহলে ঢাল সমাধান কি হবে? জাস্ট ওয়াই স্থানাঙ্ক বাই এক্স স্থানাঙ্ক, ওয়াই স্থানাঙ্ক বাই এক্স স্থানাঙ্ক। তাহলে জাস্ট কি করো? ওয়াই স্থানাঙ্ক আর এক্স স্থানাঙ্ক, এই ওয়াই স্থানাঙ্ক এবং এক্স স্থানাঙ্কের যে পরিবর্তনটা, সেটার যে অনুপাত, সেটাকে বলা হচ্ছে ঢাল। তুমি যে কোনো একটা দিয়ে বের করতে পারো। জাস্ট এখানে ওয়াই স্থানাঙ্ক দিবা, এখানে কি দিবা? এক্স স্থানাঙ্ক। বা এখানে ওয়াই এর মান আর এখানে কি? এক্স এর মান। এইটা দ্বারা এই অনুপাত যেটা হবে সেটা কি হবে? ঢাল হবে। এখন এটা তো গেল থিওরিটিক্যাল কথাবার্তা, বাট একটু যে বোঝার চেষ্টা করি ঢালটা আসলে কি বোঝায়। ঢালটা বোঝায় একটা রেখা এক্স অক্ষের সাপেক্ষে কতটুকু উঁচু বা কতটুকু নিচু। যদি ঢাল বেশি হয় তার মানে সে অনেক বেশি উঁচু অবস্থায় আছে, আর ঢাল যদি কম হয় অনেক বেশি কি? নিচু অবস্থায় আছে। এইটাই জাস্ট বোঝায়, এইটা হচ্ছে সিম্পল কথা। ঠিক আছে, আর এই ঢালের সাথে এই বেগ কিভাবে সম্পর্কিত সেটা আমরা এখন দেখার চেষ্টা করবো। দেখো, সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। দেখো, দূরত্ব ভার্সেস সময়,
দূরত্ব ভার্সেস কি সময়। এখানে দূরত্ব দেব, দূরত্ব ডি বা এস, আমরা এসি দিই এখানে, এস দেই, আর এটা সময়, এটা কি সময়, এটা কি সময়। এখন একটু খেয়াল করে দেখো, একটু মনোযোগ দিয়ে দেখো, একটু মনোযোগ দিয়ে দেখো, একটু মনোযোগ দিয়ে দেখো। এখানে একটা বিন্দু নিলাম আমি পি, পি একটা বিন্দু নিলাম, এখানে আমি একটা বিন্দু নেই। তাহলে এই বরাবর আসলে কি রিপ্রেজেন্ট করে, রিপ্রেজেন্ট করে এই বরাবর রিপ্রেজেন্ট করতেছে টি, আর এই বরাবর কি রিপ্রেজেন্ট করতেছে এস, এই বরাবর কি রিপ্রেজেন্ট করতেছে এস। তাহলে আমি বলতে পারি এই যে বিন্দুটা, এই বিন্দুটা আর কিছুই না, টি বাই এস পরিমাণ, টি বাই কত এস। তাহলে আমি বলতে পারি যে এখান থেকে এতটুকু দূরত্ব একটা সময় বোঝায়, এটা কত সময় সেটা আমি জানি না, জাস্ট টি ধরে নিলাম। আর এখানে একটা দূরত্ব বোঝায়, কত দূরত্ব সেটা আমি জানি না, এস ধরে নিলাম। তাহলে আমাকে বলো তো এর এম বা ঢাল কত হবে। একটু আগেই আমরা শিখে আসছি ঢাল কত হবে, এস বাই টি। এস মানে কত, ওয়াই এর পরিবর্তন, আর এটা কত টি, বা সোজা কথা ওয়াই এর মান, এটা কত এক্স এর মান। তাহলে ওয়াই এর মান কত এস, আর এক্স এর মান কত টি। তাহলে এস বাই কত টি। এখানে বলছে কি দূরত্ব সময়, দূরত্ব ভার্সেস লেখচিত্রতে দূরত্ব ভার্সেস সময় থেকে আমরা কি নির্ণয় করবো, বেগ। আর এখানে একটা কথা লিখে রাখো যে দূরত্ব ভার্সেস সময়ের লেখচিত্রে যে ঢাল তৈরি হয় তাকে তার বেগ বলে। কারণ এটা অবশ্যই তো কোনো না কোনো একটা বস্তু, তাই না? এই জন্য এখানে বলতে হবে তাকে তার বেগ বলে, মানে কি ওই বস্তুটা বেগ বলে। তাহলে আমি বলতে পারি খালি ভি সমস্যা কত এস বাই টি, ভি সমস্যা কত এস বাই টি। তাহলে সেটাই যদি হয় তাহলে একটা অঙ্ক তোমরা কর, সেটাই যদি হয় তাহলে তোমাদের একটা অঙ্ক আমি দেই, তোমরা এখান থেকে আমাকে বেগ নির্ণয় করে দেখাও, আমাকে বেগ নির্ণয় করে দেখাও। মনে করো এটা 0, এটা 2, এটা 4, এটা 6, এটা মনে করো 8, এটা হচ্ছে 4 মিটার, এটা হচ্ছে 8 মিটার, এটা হচ্ছে 16 মিটার, এই মধ্যে রাখলাম। আর আমি তোমাকে বললাম যে এই হচ্ছে আমাদের একটা গ্রাফ, এই হচ্ছে একটা গ্রাফ, এই হচ্ছে গ্রাফ। এই গ্রাফ থেকে আমাকে, এই গ্রাফ থেকে আমাকে তুমি বেগ নির্ণয় করে দেখাও। তাহলে এটা হচ্ছে সময় বা টি, এটা হচ্ছে সরণ বা এস। আমি তোমাকে কি বললাম যে এখান থেকে বেগ নির্ণয় করে দেখো। তাহলে বেগ নির্ণয় করার জন্য কি দরকার, ওয়াই এর মান আর এক্স এর মান, ওয়াই এর মান আর কত এক্স এর মান। তাহলে দেখো এখান থেকে একটা টি এর মান পাওয়া যাচ্ছে, এখান থেকে একটা ওয়াই এর মান পাওয়া যাচ্ছে বা এস এর মান পাওয়া যাচ্ছে। তাহলে এই যে প্রথম যে ঘটনাটা, এই ঘটনা থেকে আমি কি করতে পারি, একটা বেগ নির্ণয় করতে পারি। তাহলে আমি এখানে ভি ওয়ান দিই। তাহলে ভি ওয়ান সমস্যা কত, এখানে কতটুকু আছে 4, আর এখানে কতটুকু আছে 2, তাহলে কত 2 মিটার পার সেকেন্ড। হ্যাঁ কি না, হ্যাঁ কি না। আর অনুরূপভাবে তুমি এখান থেকেও নির্ণয় করতে পারো, এখান থেকেও কি নির্ণয় করতে পারো। তাহলে এখান থেকে আমি নির্ণয় করে দিলে দেখো 0 থেকে আমি 4 নিতে যাচ্ছি। তাহলে ভি টু সমস্যা কত, ভি টু যদি আমি বের করতে চাই, 8/4, 2 মিটার পার সেকেন্ড। তার মানে আসলে এখানে বেগ কত আসছে, 2 মিটার পার সেকেন্ড। এখন অনেকে একটা কনফিউজ হতে পারবে, ভাই এখানে 2 নিলেন, এখানে আবার 4 নিলেন, ব্যাপারটা কেমন হলো। ব্যাপারটা আসলে আর কিছুই না, জাস্ট এখানে সময়, সময় কত 2 সেকেন্ড, 2 সেকেন্ডের বেগ কত 4, সময় কত 4 সেকেন্ড, 4 সেকেন্ডের বেগ কত 8। তাহলে 8কে তুমি কিন্তু কত দ্বারা ভাগ দিবা, 4 দ্বারা। সময় কত 6, 6কে ভাগ দিবা কত দ্বারা, 6কে ভাগ দিবা কত দ্বারা, এখানে আসলে 12 হবে। তাহলে আসলে যেটা মিলবে, ঠিক আছে। তাহলে এটা হবে আচ্ছা আমাদের ঢাল, মানে কোন ঢাল, বেগ। যে ঢাল থেকে আমরা কি বের করতে পারবো, বেগ বের করতে পারবো, ঠিক আছে। এই বুঝতে পারছো, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এরপর আসো, এরপর আসো ত্বরণ, ত্বরণ, ত্বরণ। দেখো সময়ের সাথে সাথে, সময়ের সাথে সাথে, সময়ের সাথে সাথে নির্দিষ্ট
দিকে কোন বস্তুর দ্রুতি হারকে ত্বরণ বলে, অথবা অথবা সময়ের সাথে সাথে কোন বস্তুর বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তাহলে দুইটা সংজ্ঞা লিখছি, দুইটা সংজ্ঞা কিন্তু সেম। কি কারণে? সময়ের সাথে সাথে নির্দিষ্ট দিকে কোনো বস্তুর দ্রুতির পরিবর্তন। দ্রুতি কি নির্দিষ্ট দিক আছে? তাহলে ত্বরণ তো নির্দিষ্ট দিক, তাহলে সেটা করার জন্য এখানে কি দিলাম আমি? নির্দিষ্ট দিক আগে দিয়ে দিলাম। আবার আবার সময়ের সাথে সাথে কোনো বস্তুর বেগের পরিবর্তনের হারকে কি বলা হচ্ছে? ত্বরণ। বেগের মধ্যে কিন্তু অলরেডি কি চলে আসে? দিক, নির্দিষ্ট দিক কিন্তু চলে আসছে। এই জন্য কি আমি এখানে আর এক্সট্রা করে নির্দিষ্ট দিক দেই নেই, এটা ত্বরণ। তাহলে টি সময় কোন বস্তুর টি সময় বেগ কত? ভি। তাহলে একক সময় বেগ কত? আর এটার নামই হচ্ছে ভি বাই টি। তাহলে এটা মাত্রা কত হবে বলো? এর মাত্রা কত হবে? এর মাত্রা মানে হচ্ছে ভি এর মাত্রা বাই টি এর মাত্রা। ভি এর মাত্রা কত? এল টি ইনভার্স 1। এটার মাত্রা কত? টি। তাহলে এল টি ইনভার্স 2 পরীক্ষায় খুব আসে যে ত্বরণের মাত্রা কত? এল টি ইনভার্স 2। এল টি ইনভার্স কত? 2। তাহলে এখানেও সে আগের মতো কথাবার্তা আছে যে সমত্বরণ আর অসমত্বরণ। কি জিনিস? সমত্বরণ মানে কি? বেগ সবসময় সেম থাকবে, সময়ের সাথে সাথে কি থাকবে? বেগ সবসময় সেম থাকবে। আর যদি সময়ের সাথে সাথে বেগ সেম না থাকে সেটাকে বলা হচ্ছে অসম বেগ, অসমত্বরণ। আশা করি এটা তোমরা বুঝছো। অসমত্বরণকে মন্দনও বলা হয়। অসমত্বরণকে কি বলা হয়? অনেক সময় মন্দনও বলা হয়, যদিও আসলে মন্দন বলা ঠিক হবে না, কারণ অসম ত্বরণে তো আসলে অনেক সময় বেগ হ্রাস বৃদ্ধি হইতে পারে। মন্দন শুধুমাত্র বেগ যদি হ্রাস পায়, বেগ যদি কি হয়? হ্রাস পায়। এটা নিয়ে আমরা ডিটেলস পরে আলোচনা করব, মন্দন কি জিনিস। ত্বরণ আমাদের গেল, ত্বরণ আমাদের গেল। এখন একটা গ্রাফের মাধ্যমে জিনিসটা বুঝি। গ্রাফের মাধ্যমে জিনিসটা বুঝি, কারণ এখানে যেহেতু বেগ আর সময় দেওয়া আছে এবং এখান থেকে আমরা এই ত্বরণটা আইডেন্টিফাই করার চেষ্টা করব। এটা হচ্ছে সময়, এটা হচ্ছে সময় টি। এখানে আমি ধরে নিলাম 2, এখানে 4, এখানে 6, এটা দিলাম, এতটুকু দিলাম। এটা 4, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 12, এটা হচ্ছে বেগ, এটা হচ্ছে বেগ বি, এটা হচ্ছে সময় টি। এখন আমাকে বলো যে এখান থেকে আমি কি বের করতে যাচ্ছি? ত্বরণ বের করতে যাচ্ছি, ত্বরণ বের করতে যাচ্ছি। তাহলে বেগ বনাম সময়ের লেখচিত্র থেকে যে ঢালটা হবে সেটাই মূলত কি? ত্বরণ। তাহলে এ সমাধান কত? যে কোনো একটা। আমি যদি 2 সেকেন্ড নেই তাহলে 4 সেকেন্ড বেগ নিতে হবে, তাহলে 4 বাই কত? 2, তাহলে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমি যদি 4 নেই তাহলে ত্বরণ কত? বেগ কত নিতে হবে? 8 নিতে হবে, তাহলে 8 বাই 4, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে একটা জিনিস চিন্তা করে দেখো যে এখানে কত আসতেছে, এখানে অ্যাকচুয়ালি কত আসতেছে? এখানে কিন্তু সব জায়গায় 2 আসতেছে, তার মানে এটা কি? সমত্বরণ। ত্বরণ সবসময় কি আসতেছে? সেম আসতেছে, সেজন্য এটা কি? সমত্বরণ। বুঝতে পারছো? ক্লিয়ার 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 ক্লিয়ার, অল ক্লিয়ার। ভেরি গুড, ভেরি গুড। সময়ের সাথে সাথে আমাদের বেগের কোনো পরিবর্তন, সময়ের সাথে 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 বেগ পরিবর্তন হয়েছে এবং এই বেগটা সুষম হারে বৃদ্ধি পেয়েছে, যার কারণে আমার ত্বরণ কি আসছে? সেম আসছে। ত্বরণ কি আসছে? সেম আসছে। এরপরে আসো গতির সমীকরণ। গতির সমীকরণ, গতির সমীকরণ 4টা আমি একটু লিখে দেই। একটা হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, আমরা প্রত্যেকটারই ডেরিভেশন শিখবো। আর আরেকটা হচ্ছে এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। আরেকটা হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার
আর এটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। আমরা এক এক করে প্রত্যেকটা সমীকরণ মানে প্রত্যেকটা সমীকরণকে দেখার চেষ্টা করবো। এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার। 1 নাম্বারটা যদি প্রতিপাদন করি আমরা তাহলে কি হয় দেখো, ভি ইকুয়াল টু ইউ প্লাস কত 80, ভি ইকুয়াল টু কত ইউ প্লাস 80। এখন আমাকে বলো তো আমরা ত্বরণের সঙ্গে কি পড়ছিলাম, মনে আছে যে বেগের পরিবর্তন বাই কি সময়, বেগের পরিবর্তন বাই সময়। আমরা ত্বরণের সঙ্গে তো এটাই পড়ছিলাম, তাই না? এখন এই যে ঘটনাটা করতেছে এটাকে আমি যদি একটু ম্যাথমেটিক্যালি বলি তাহলে কি হয়, যে একটা বস্তু, কোন বস্তু ইউ আদি বেগে এ সুষম ত্বরণে, সুষম ত্বরণ মানে কি, ত্বরণ সবসময় ফিক্সড, অর্থাৎ সে যদি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ারে যায় তাহলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ারে যাবে, ঠিক আছে? সুষম মানে কি, সমান ত্বরণে। তাহলে ইউ আদি বেগে এ সুষম ত্বরণে টি সময় যাত্রা করে ভি শেষ বেগ প্রাপ্ত হলো। তাহলে আমাকে বলো তো এখন এই সময় বেগের পরিবর্তনের কত হবে, শেষ বেগ মাইনাস আদি বেগ। তাহলে এ সমান কত, শেষ বেগ মাইনাস আদি বেগ বাই 2। তাহলে 2 সরি আদি বেগ তো 2 কেন টি হবে, তাহলে কত হবে, এখন জাস্ট গুণ করে দাও, এ টি ভি মাইনাস ইউ। তাহলে ভি সমান কত, ইউ প্লাস এ টি, ভি প্লাস কত এ টি। এখানে একটা কথা আছে, ইম্পর্টেন্ট কথা, দেখো এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে যে ইউ এর মান যদি 0 হয় তাহলে আমি কি করতে পারি, ভি ইকুয়াল টু এ দিয়ে লিখতে পারি। আবার এ সমান কি, ধ্রুবক না, তাহলে ধ্রুবক আর সমান সমান চিহ্ন তুলে দিলে কি করা যায়, সমানুপাতিক নিয়ে আসা যায়। তাহলে ভি সমানুপাতিক টি, ভি সমানুপাতিক কত টি। তাহলে এই সংজ্ঞাটা আসলে কি বোঝা জানো, এই ফর্মুলাটা আসলে কি মিন করে, যে স্থির অবস্থা থেকে নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ ওই সময় সমানুপাতিক। বুঝে জিনিসটা, যে স্থির অবস্থা মানে কি, যেমন আদি বেগ 0 এই অবস্থাতে সে যাত্রা শুরু করে, তাহলে যত সময় যাবে বেগ তত কি হবে, বাড়বে। যত সময় যাবে বেগ তত কি হবে, বাড়বে। এই সময় যত বাড়াবো বেগ তত কি হবে, বাড়বে। বেগ কত কি হবে, বাড়বে। এই জিনিস, এইটা কিন্তু তোমাদের বইপত্রে নাই, তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে কিন্তু টুকে নিও, ঠিক আছে? তাহলে একটা গেল। অনুরূপ ভাবে 2 নম্বরটা আমি বলি, 2 নম্বরটা কি, 2 নম্বরটা হচ্ছে s equal to u plus v by 2 into t। এখন আমরা একটু কাজ করব, সেটা হচ্ছে গড় বেগ সম্পর্কে জানবো। এটার জন্য আমাদের একটু গড় বেগ সম্পর্কে জানতে হবে। গড় বেগ বি বা সমান কত, অতিক্রান্ত দূরত্ব বাই সময়, অতিক্রান্ত দূরত্ব বাই কত, সময়। গড় বেগ সমান কত, অতিক্রান্ত দূরত্ব বাই কত, সময়। তাহলে সেটাই যদি হয় তাহলে কি হয় দেখো, ভি প্রাইম সমান কত, এস বাই টি, এস বাই কত টি। তাহলে ওই আগের মতোই বলতে হয় যে একটা বস্তু ইউ আদি বেগ নিয়ে এ সুষম ত্বরণে টি সময় পরে ভি বেগ প্রাপ্ত হলো এবং এই সময় সে এস দূরত্ব অতিক্রম করে, এই কথা একটু বলা যেতে পারে। তাহলে সেটা যদি হয় তাহলে এখানে ভি বার সমান কত, এস বাই টি, ভি বার সমান কত, এস বাই টি। আবার ভি বার সমান কি করা যায় বলতো, আদি বেগ আর শেষ বেগ এই দুইটা কম্পারিজন করে তো বেগটা বের করা, আদি গড় বেগ বের করা যায়। তাহলে ইউ প্লাস ভি বাই কত 2 বের করা যায়। গড় বেগ তো দুই ভাবে বের করা যায়, তাই না? একটা হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব বাই সময়, আর এটা কি বেগ দিয়েও বের করা যায়। তাহলে কত, ইউ প্লাস ভি বাই 2। এন্ড এই দুইটা কত, সমান। এই দুইটা যদি সমান হয় তাহলে এস বাই টি ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2। তাহলে এস সমান কত,
ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি ইন্টু কত টি। এই বুঝতে পারছো আমার কথা? এই ক্লিয়ার? বুঝে গেছেন? হুম, ওকে ওকে। এরপর আসো পরেরটাতে যাই। পরেরটাতে আমরা যাই। পরেরটাতে তোমরা কি আসলে এই জিনিসটা গড় বেগ কথাটা কি বুঝছো? হ্যাঁ, কারণ গড় বলতে আসলে আমরা কি বুঝি? বেগ ইন্টু সেই বেগটাকে, কয়টা বেগ আমি নিয়েছি সেই বেগটাকে ততটা সংখ্যা দ্বারা ভাগ করলে কি হয়ে যাচ্ছে না? আমরা আদি বেগ আর শেষ বেগ দিয়েছি, দুইটা বেগ কাউন্ট করছি, তাহলে এই দুইটা বেগকে দুই দ্বারা ভাগ করলেই আমার গড় বেগ বের হয়ে যাবে। অথবা অথবা অতিক্রান্ত দূরত্বকে জাস্ট সময় দ্বারা ভাগ করলেও গড় বেগ চলে আসবে। এরপর আসে 3 নাম্বারটা। 3 নাম্বার হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এস ইকুয়াল টু কত? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখন আমরা কি একটা কথা শিখছি কিনা যে ভি সমান কি ছিল? সরি, ত্বরণ। এ সমান কত ছিল? ভি মাইনাস ইউ বাই টি, হ্যাঁ কি না? না, এটা আসলে এইভাবে করা দরকার নেই। এটা আমরা একটু আগে যেটা পাইছি এখান থেকে আমরা বসাই। আমরা এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি এটা পাইছিলাম না 2 নম্বর সমীকরণে? এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি পাইছিলাম। এখন এই সমীকরণের মধ্যে তো ভি নাই, তাই না? এই সমীকরণের মধ্যে কি ভি আছে? ভি নাই। তাহলে ভি এর মানটা বের করি। ভি সমান কত? ইউ প্লাস এটি। তাহলে এই মানটা খালি এখানে বসাই দাও। তাহলে কত হবে? ইউ প্লাস এটি বাই কত? টু ইন্টু টি। তাহলে এখানে কত? টু ইউ এটি বাই টু ইন্টু টি। তাহলে এখানে টি দ্বারা গুণ করো, টু ইউ টি প্লাস এটি স্কোয়ার বাই টু দ্বারা ভাগ করো, তাহলে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এস ইকুয়াল টু কত? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখন এখানে একটু দেখো, যদি সে আবারও আদিবেগ যখন 0 হবে, অর্থাৎ স্থির অবস্থা থেকে যাত্রা করে, তার মানে এটার ভ্যালু কত আসবে? 0। স্থির অবস্থা থেকে, তাহলে সবাই একটু খেয়াল করে দেখো, হাফ এটি স্কোয়ার, অর্থাৎ ওই বস্তুটা যদি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে তাহলে ইউ এর মান 0। আবার এখানে হাফও ধ্রুবক, এও ধ্রুবক, তাহলে এখানে কি করা যায়? সমানুপাতিক টি স্কোয়ার। তার মানে বলতে পারি যে স্থির অবস্থা থেকে কোন বস্তুর অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক। তার মানে কি আমি বলতে পারি এরকম যে টি যদি 2 সেকেন্ড হয় তাহলে এস কত হবে? 4 মিটার। টি যদি 2 সেকেন্ড হয় এস কত হবে? 2 গুণ 4। আবার টি যদি, এখানে উপরে লিখি, টি যদি 3 সেকেন্ড হয় এস কত হবে? 9 মিটার। এটা এখানে বুঝেছে যে অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক। ওকে, তারপরে আসো 4 নাম্বারটায়। 4 নাম্বারটায় কি বলছে? 4 নাম্বারটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2a s 2a s। এটা তাহলে কিভাবে করব? এটা তাহলে কিভাবে করব? এটা তাহলে কিভাবে করবো আমরা দেখো, ভি স্কোয়ার ইকুয়াল কত? ইউ স্কোয়ার প্লাস 2s। আমরা গড় বেগের সংখ্যা থেকে কি জানলাম একটু আগে? ভি বার সমান কত? এস বাই টি, বা এ সমাধান কত? ভি বার ইন্টু টি। তাহলে ভি বার সমাধান কত? ভি বার সমান সমান কত? ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। টু ইন্টু কত? টি, তাই কিনা? হ্যাঁ কিনা? আবার 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 কি বলবো? এটা তো আমার আগের মতো হয়ে যাচ্ছে। এটা তো আগের মতোই হয়ে যাচ্ছে রে। না না, ঠিক আছে, এই ঠিক আছে। এসি করো কত?
ইউ প্লাস ভি বাই টু এটা কত টি, আর এই টি তো এখানে নাই, টি কি এখানে আছে? টি কিন্তু নাই, তাহলে টি এর মান আমরা বসাই, ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, টি কত দিয়ে পাবো? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাহলে এটি ভি মাইনাস ইউ, তাহলে টি সমান কত? ভি মাইনাস ইউ বাই এ, ভি মাইনাস ইউ বাই কত? এ। তাহলে এখানে মান বসাও, এস ইকুয়াল কত? ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার সূত্র, ভি মাইনাস ইউ ভি প্লাস ইউ, তাহলে এ স্কয়ার মাইনাস ভি স্কয়ার সূত্র পড়ে গেছে, আর এখানে কত? এ, আর এখানে টু, তাহলে ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার সমান কত? টু এ এস, অর্থাৎ ভি স্কয়ার সমান কত? ইউ স্কয়ার প্লাস টু এ এস। আবার এখানেও একই কথা, যে এখানে যদি আমার আদিবেগ 0 হয় তাহলে কত হবে? টু এ এস। এখন এটা যদি আমি তুলে দিই তাহলে কত আসছে? ভি স্কয়ার সমানুপাতিক এস, বা ভি সমানুপাতিক রুট ওভার এস। তাহলে আমি এটা কি বলতে পারি? যে অতিক্রান্ত যে বেগটা, সেই বেগটা কি? দূরত্বের বর্গের সমানুপাতিক। দূরত্বের কি? বর্গের সমানুপাতিক। ব্যাপারটা কিরকম? মনে করো যে টি সময় সে অতিক্রম করছে 16 মিটার। দেখা গেছে যে টি সময় সে অতিক্রম করছে কত মিটার? 16 মিটার। 16 মিটার যদি হয় তাহলে সে আসলে কত বেগ নিয়ে যাচ্ছে? জাস্ট এটাকে রুট করব, রুট করে কত হবে? 4 মিটার পার সেকেন্ড। এটা আসলে এটাই মিন করে যে তার টি সময় অতিক্রান্ত দূরত্ব, ওই অতিক্রান্ত যে বেগ, সেই বেগটা আসলে যে দূরত্ব অতিক্রম করছে সেই দূরত্বের বর্গের বর্গের সমানুপাতিক। তাহলে জাস্ট কি করবো? ওই দূরত্বটাকে বর্গ করব, বর্গ করে যেটা আসবে সেটাই কি? অ্যাকচুয়ালি বেগ। বোঝা গেছে? এই ক্লিয়ার? যদিও বা তোমাদের আসলে এই সংজ্ঞার মানে এই ডেরিভেশন তো আসলে লাগবে না, বাট আমি একটু শেখার জন্য এটা একটু করে দিলাম। এটা একটু করে দিলাম। এরপর আমাদের হয়তো লাস্ট টপিক হচ্ছে পরন্ত বস্তুর গতি। লাস্ট টপিক, পরন্ত বস্তুর সমীকরণ। পরন্ত বস্তুর সমীকরণ, পরন্ত বস্তুর সমীকরণ। আচ্ছা, আমাদের লাস্ট টপিক ছিল হচ্ছে পরন্ত বস্তুর সূত্র। পরন্ত বস্তুর কি সূত্র? তাহলে দেখো, পরন্ত বস্তুর সূত্রগুলো আমি লিখে রাখছি এখানে। প্রথম সূত্র কি বলছে? প্রথম সূত্র এটা একটু মানে একটু ব্যাখ্যাটা করে নেই যে আসলে ঘটনাটা কি হচ্ছিল। বিজ্ঞানী গ্যালিলিও দেখছে যে সাধারণত আমরা কি হয় যে উপর থেকে যদি একটা ভারী বস্তু একটা হালকা বস্তু একসাথে ছেড়ে দেই, দেখা যায় কি যে ভারী বস্তুটা দ্রুত পড়ে যাচ্ছে হালকা বস্তুর তুলনায়। কিন্তু বিজ্ঞানী গ্যালিলিও দেখছে যে এমন একটা সিস্টেম যদি দাঁড় করানো যায় যে সিস্টেমের মধ্যে কোনো ধরনের বাতাস নাই। সাধারণত কি হয় যে এই যে হালকা বস্তু আর ভারী বস্তু যে পড়লো, হালকা বস্তু কেন ধীরে ধীরে পড়লো আর ভারী বস্তু কেন তাড়াতাড়ি পড়লো? এর কারণ কি? বাতাসের বাধাকে সে দ্রুত ভেদ করতে পারছে। তো উনি চিন্তা করলো যে বাতাসের বাধাই যদি না থাকে, এমন একটা সিস্টেম বা এমন একটা রুম বা এমন একটা আবদ্ধ পাত্রে, মানে যেটাকে উনি আসলে টেস্ট টিউব নাম দিছে, এরকম যদি হয় যেখানে আমি কোনো ধরনের বাতাস রাখবো না, কোনো ধরনের বায়ুর বাধা সেখানে থাকবে না, তাহলে সেখানে কি হবে? তাহলে সেখানে উনি একটা মনে করো যে পালক, পালক বলতে কি আসলে যে কি বলে এটা, মানে মুরগির পালক টাইপের আর কি, এইটা এবং একটা ভারী বস্তু একসাথে ফালাইছে। ফালানোর পরে দেখছে যে দুইটা বস্তুই সেম সময় মাটিতে পড়তেছে। তার মানে এখানে যে বাতাসের বাধাটা উপেক্ষা করা হয় এবং দুইটা বস্তু যদি সমান জায়গা থেকে স্থিরভাবে ছেড়ে দেওয়া হয়, তাহলে সমান সময় তারা ভূমি অতিক্রম করতেছে। তো সেটাই এখানে বলছে যে স্থির অবস্থা থেকে এবং একই অবস্থা স্থির, মনে করে এই অবস্থাটা, এই একটা অবজেক্ট, এই একটা অবজেক্ট, এই একটা অবজেক্ট। তো স্থির অবস্থা থেকে এবং এখানে কোনো বাতাসের বাধা নাই, স্থির অবস্থা থেকে তিনটা বস্তু মাটিতে উদ্দেশ্যে ছেড়ে দিলাম। তাহলে গ্যালিলিও প্রমাণ করছে যে এই তিনটা বস্তুই সমান সময় সমান পথ অতিক্রম করবে। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এই বস্তু যদি 5 মিনিটে বা 5 সেকেন্ডে 10 মিটার পথ অতিক্রম করে, বা এখানে দ্রুত ধরে নিলাম আমি 10 মিটার, তাহলে 5 সেকেন্ডে যদি 10 মিটার যায়, তাহলে এই বস্তুটাও 5 সেকেন্ডে 10 মিটার যাবে, এই বস্তুটাও কি 5 সেকেন্ডে 10 মিটার যাবে। বুঝতে পারছি? বুঝতে পারছি? এটাই মূলত বলছে প্রথম সূত্রের মধ্যে, স্থির অবস্থা এবং একক উচ্চতা থেকে সমান সময় সমান পথ অতিক্রম করবে সকল পরন্ত বস্তুর ক্ষেত্রে।
তারপরটা কি বলছে যে স্থির অবস্থা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ। মনে করো এই একটা বস্তু নিলাম আমি, আমরা এখন তিনটার সাথে তুলনা করছি না, যে কোনো একটা তুলনা করছি। এই বস্তুটা পড়তেছে, তাই না? অবশ্যই একটা টাইম আছে, অবশ্যই একটা বেগ আছে। তাহলে সেটাই এখানে বলতেছে এই বস্তুটা একটার ক্ষেত্রে সময় যত যাবে এর বেগ তত কি হবে? বাড়তে থাকবে। সময় যত থাকবে বেগ তত কি হবে? বাড়তে থাকবে। এটা এখানে বলছে যে পরন্ত বস্তুর নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ ওই সময় সমানুপাতিক। অর্থাৎ এই বস্তুটা যত সময় যাবে তত কি বাড়তে থাকবে। অর্থাৎ 2 সেকেন্ডে যদি 4 মিটার যায়, মানে 2 সেকেন্ডে যদি বেগ 4 হয়, তাহলে 4 সেকেন্ডে 8 হবে। এইভাবে বাড়তে থাকবে। বুঝতে পারছি? পরেরটা কি বলছে? পরেরটা বলছে যে স্থির অবস্থায় থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময় অতিক্রান্ত দূরত্ব ওই সময়ে বর্গের সমানুপাতিক। অর্থাৎ অর্থাৎ এখানে দূরত্বের কথাটা নিয়ে আসছে, দূরত্বের কথাটা নিয়ে আসছে। যদি টি 2 হয়, এস হবে 4। যদি টি 4 হয়, এস কত হবে? 16। কারণ কি? কারণ এস এর সাথে সম্পর্ক কি? টি স্কোয়ার। তার মানে সময় যত যাবে তার থেকে দ্বিগুণ আকারে সে মাটিতে নামবে। বুঝতে পারছি? 2 সেকেন্ডে সে 4 মিটার যাবে, 4 সেকেন্ডে সে 16 মিটার যাবে। এইভাবে সে কি মানে বর্গ আকারে বাড়তে থাকবে। এটি এখানে বলছে। আশা করি তোমাদের এই অধ্যায়ের যত ধরনের বেসিক পড়াশোনা আছে সেটা কাভার হয়ে গেছে। এরপরে ধারাবাহিকভাবে আমরা টাইপ ভিত্তিক ম্যাথ নিয়ে আসবো এবং আশা করি তোমরা সেই ভিডিওটা দেখবা। ঠিক আছে? তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। এই বলে আমি আমার ক্লাসটা শেষ করতেছি আজকে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।